অবন্তী বেশ বুঝতে পারছে অব্রর জেদ চড়ে বসেছে এসব বলতে বলতে। থামানো উচিত ওকে, তাছাড়া আবার পাগলামো শুরু করবে। অভ্র অভ্র চুপ চুপ, কি হয়েছে? আমি মরে যাব কেন? এত কৈফিয়ত কে শুনতে চেয়েছে আপনার কাছে? আমি শুধু জিজ্ঞেস করেছি কি হয়েছে, কেন এমন করছেন? তুমি কিচেনে কেন গিয়েছিলে? আমি একটু ঘুমিয়েছি আর তুমি আমাকে ফাঁকি দিয়ে মার মতো তুমিও চলে যেতে চাও, তাই না? মার মতো মানে? আমি তো রান্না করতে। সেদিন মাও এভাবে চলে গেছিল আমাকে ছেড়ে। কোন দিন? কিভাবে বলুন আমায়? ছোট বাচ্চাদের মতো আরো কতক্ষণ কান্নাকাটি করবেন? আপনার তো শুধু মা নেই, আর আমার যে বাবা মা ভাইয়াও নেই। ওরা তো আর তোমার জন্য মরে যায়নি। আমার মা আমার জন্য মারা গেছে, আবার এখন তুমিও আমার উপর রাগ করে। আমি রাগ করিনি, বিশ্বাস করুন। খুলে বলুন আমায় সবটা। বলবো না, অনেকবার বলেছি, কেউ বিশ্বাস করে না আমায়। তুমিও করবে না জানি। আমি আমার মাকে খুন করেছি, এটাই সত্যি। আমার কাছে মিথ্যা হলেও সবার কাছে সত্যি, এটাই সবাই বিশ্বাস করে। তুমিও করো আমি জানি। বারবার একই বলি আওড়াতে আওড়াতে আমি ক্লান্ত। এখন আর ইচ্ছে করে না নিজের সাফাই নিজে গাইতে। শত চেষ্টা করেও অব্রর মুখ থেকে কিছুই বের করতে পারল না অবন্তী। ব্যাপারটা প্রায় ভুলেই গেছিল সে, তবে আজকের কথার ধরন শুনে সে যা বোঝার অর্ধেক বুঝে গেছে। বোঝাটাই স্বাভাবিক, এতটুকু কথোপকথনে যে কেউ বুঝেই যাবে। অব্র সারা রাত নিজেও রুম থেকে বেরোয়নি, অবন্তীকেও বেরোতে দেয়নি। রাতের খাবার ওপরেই আনিয়ে নিয়েছে, ব্যালকনিতেই বসে রইল সারা রাত। খাবার আনিয়ে নিলেও নিজে কিছুই খেলো না। চোখের সামনে একজন না খেয়ে বসে আছে, এ অবস্থায় নিজে তো আর খাওয়া যায় না। কি করা উচিত এখন? তার পাশে কি একটু বসা উচিত? আজকের দুঃখ তো কিছুটা একই রকম, একটু তো ভাগ করে নেওয়াই যায়। আর তাছাড়া ওই যে কেমন যেন মায়া ব্যাপারটা। ফ্লোরে খাবারের প্লেট সামনে রেখে পাশে বসে খাওয়ার ইশারা করতে অব্র পা দিয়ে প্লেটটা সরিয়ে দিল। ছি ছি, এটা কেমন আচরণ? খাবারে কেউ পা দেয়? খাবেন না? মাথা নাড়িয়ে না সূচক নির্দেশ করলো। আমি খাইয়ে দিই। অব্র আবার মাথা নাড়ল। রেনু খালাকে ডেকে আনি, উনি খাইয়ে দিলে তো খাবেন। অবন্তী রেনু খালাকে ডাকতেই উঠছিল, অব্র হাত ধরে টেনে পাশে বসালো। আমার পাশে একটু বসলেও কি খুব ক্ষতি? অবন্তী উপায় না পেয়ে চুপচাপ বসে পড়ল। অব্র যেন থমকে গেছে, চুপচাপ অবন্তীর হাত ধরে মায়ের কবরের দিকে চেয়ে এক দৃষ্টিতে। ফজরের আজানের ডাকে অবন্তীর ঘুম ভাঙে গেল। অব্রর কোলে কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। অব্র তখনও ঘুমে, দেওয়ালে হেলান দিয়ে বসে বসে। অবন্তী সাবধানে হাত ছাড়িয়ে উঠে গিয়ে অজু করে নামাজ আদায় করে নিল। অব্রকে আর ডেকে দিল না, ঘুমোচ্ছে ঘুমোক। নামাজ শেষে সে চলে গেল রেনু খালার কাছে। রেনু খালা নামাজ শেষে জায়নামাজে বসে খুব মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করছেন। কেউ ঘরে ঢুকেছে তা খেয়ালই করেনি। কি সুন্দর সুরে উনি তেলাওয়াত করতে পারেন। অবন্তী চুপচাপ খাটের এক কোণে বসে বসে শুনছে সে তেলাওয়াত। এমন তেলাওয়াত শুনলে যে কারো মন ভালো হতে বাধ্য। অব্রর কাছ থেকে শুনেছে তিন কুলে আপন বলতে কেউ নেই রেনু খালার। মা গ্রাম থেকে নিয়ে এসেছিল ওদের তিন ভাই বোনের দেখভাল করতে আয়া হিসেবে। অব্র কোনোদিনও তাকে আয়া মনে করেনি, মাই মনে করে। বয়স 47 কি 48 হবে, কিন্তু দেখে 40-এর বেশি মনে হয় না। এ বয়সেও কেউ চেহারা এতটা লাবণ্য, ছিপছিপে দেহের গড়ন ধরে রাখতে পারে এতটা, এটা অবন্তীর জানা ছিল না। পড়াশোনায় উচ্চ মাধ্যমিক পাশ হলেও রুচিবোধ, চালচলন, কথাবার্তায় এ যুগের উচ্চ শিক্ষিতদের তুলনায় কোনো অংশে কম নয়। সুন্দরভাবে শাড়ি পরার হাতে খড়ি অবন্তী রেনু খালার থেকেই পেয়েছে। অবন্তী, তুমি কখন এলে? ডাকুনি যে? এই তো খালা, কিছুক্ষণ। অব্রনীল কাল খুব বেশি পাগলামি করেছে, তাই না? খালা, আপনি কিভাবে জানলেন? ওই ঘটনার পর থেকে ও আমাকে কখনোই কিচেনে যেতে দেয় না। আর তোমাকে নাকি দেখেছে কাল কিচেনে। আমি কোরআন পড়া শেষ করেই শুনেছি পুরো ব্যাপারটা। পরে দেখলাম রুমের দরজা ভেতর থেকে লক করে রেখেছে, তাই আর বিরক্ত করতে ডাকিনি। ভাবলাম তুমি সামলে নেবে। হ্যাঁ খালা, পাগলের মতো কি সব বললো। পাগলামো করাটাই স্বাভাবিক। তুমি বোঝো না ও তোমার প্রতি কতটা সেন্সিটিভ হয়ে পড়েছে দিন দিন। খালা, সত্যিই কাল খুব বেশি সেন্সিটিভ হয়ে পড়েছিল। জানেন খালা, এতটা সেন্সিটিভ যে উনি রাগের বশে, জেদের বশে বা ভুল করে আমাকে কথা দিয়ে ফেলেছেন। কথাটা বলে অবন্তী থেমে গেল। রাগের বা জেদের বশেই হোক বা ভুল করেই হোক, শুভ্রর ব্যাপারে কথা তো সে দিয়েছে। খামোখা রেনু খালাকে এসব বলে নিজের বিপদ ডেকে আনা একদম উচিত নয়। রেনু খালা কখনোই চাইবে না তার আদরের অভ্রনীলের সংসার ভাঙুক।
যেমনই হোক, বিয়ে তো, সংসার তো। সে ঠিকই অব্রকে বুঝিয়ে সুজিয়ে কথা ফিরিয়ে নিতে বলবে, তাকে কাছে রাখতে বলবে। এসব 7-5 ভেবে কথাটা এড়িয়ে গেল অবন্তী। কি কথা দিয়েছে? না না, তেমন কিছু না, আমার উপর আর রাগ করবে না এটাই। ও তো রাগ করা ছেড়ে দিয়েছে তোমার উপর। আমার ছেলেটা কতটা স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন। খালা, আজকে ওনার মায়ের গল্প বলুন না। আর তাছাড়া উনি সবসময় কেন এমন ভাবে? ওনার মা? এটা আবার কেমন কথা? অব্রনীলের মা তোমার মা নয়? শাশুড়িকে নিজের মা ভাবা যায় না বুঝি? না না, আসলে তেমন কিছু নয়, মানে আমার শাশুড়ি মায়ের। হয়েছে হয়েছে, আমি বলি কি একটু আপন করে নিতে শেখো না, ক্ষতি তো নেই। খালা, আপনি কি মায়ের নিজের বোন? না, বুঝতে পেরেছি। তুমি তনু আপা আর আমাদের দুজনের ব্যাপারটা জানতে চাইছো তো? তাহলে আবার অব্রনীলের কথা বাদ যাবে কেন? তাহলে তোমাকে শুরু থেকেই বলি কেমন? সত্যি বলতে আমি তনু আপার তেমন কোনো কাছের আত্মীয় না, দুঃসম্পর্কের বোন আর কি। আমি যখন নিজের সবকিছু হারালাম তখন তনু আপার মা আমাকে, মানে তোমার নানি শাশুড়ি আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেয়। তনু আপা বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। আপার অনেক আগেই বিয়ে হয়ে গেছিল, তাই তারা আমাকে নিজের মেয়ের মতোই কাছে রাখতে লাগলো। আমি চাচা চাচির দেখভাল করতাম। ও বাড়িতে আমি মোটামুটি ছিলাম 2 বছরের মতো। আমি খেয়াল করতাম আপা বাড়িতে আসলে কান্নাকাটি করত। মাঝে মাঝে অর্পি অন্নিকে রেখেই একাই রাগ করে চলে আসতো। ভাইজান 2-4 দিন পরে এসে নিয়ে যেত। আপা আসলে একা ছিল ভীষণ, নিজের কথা বলার মতো কেউই ছিল না। ভাই বোন না থাকলে যা হয় আর কি। আপা আস্তে আস্তে কিছুদিনের মধ্যে আমাকে আপন করে নিল। সব বলতো আমায়। আপার সংসারে অশান্তির কারণ ছিল একটাই, একটা ছেলে জন্ম দিতে পারছিল না আপা। ছেলে না হলেও সে বংশের হাল ধরবে কে? জমিদার বংশ, অথচ সেই বংশে বিলীনের পথে একটা ছেলের অভাবে। আবার শাশুড়ি এসব নিয়ে সব সময় খোঁটা শোনাতো। ভাইজানেরও একই কথা ছিল, ছেলে চাই, পর পর 4টে মেয়ে। 4টে? হ্যাঁ বলছি তো, শোনো। অর্পি অন্নির পর আপার আরও 2টো কনসিভ করে। সোনিওগ্রাফির পর মেয়ে হবে শুনেই 2 বাড়ির ভ্রণ মেরে ফেলা হয়। এত মেয়ে দিয়ে কি হবে? ছেলে চাইতো। আপা এসব নিয়ে খুবই মনমরা হয়ে থাকতো সব সময়। তারপর আপা আপার কনসিভ করলো। আপার মনে ভয় ঢুকে গেছিল, আবার যদি মেয়ে হয়, বাচ্চাটা পৃথিবীতে আসার আগে ওরা মেরে ফেলবে। আপা নাওয়া খাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছিল। সারাদিন নামাজে বসে থাকতো, কোরআন পড়তো। এই বাড়িতে আপার আদর যত্ন কমে গেছিল। খেলো কি না খেলো সে খোঁজ কারোরই নেওয়ার মতো সময়ই নেই। ভাইজান অফিস ব্যবসা নিয়েই ব্যস্ত। অর্পি তখন ক্লাস 8-এ, অর্নি তখন ক্লাস 7-এ। আপা ধীরে ধীরে নাওয়া খাওয়া ছেড়ে চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ল। চাচি তখন আমাকে এই বাড়িতে পাঠালেন তনু আপার আর বাচ্চাদের দেখাশোনা করার জন্য। আমি আপাকে জোর করে করে খাইয়ে দিতাম। আপা সারা দিন কান্নাকাটি করত। এবারও যদি ছেলে না হয়, তাই ভাইজান যদি ছেলের আশায় আবার একটা বিয়ে করে আর ওই বাচ্চাকে যদি নষ্ট করায়, তবে এবার আপার ওপর আল্লাহ মুখ তুলে চাইলেন। কয়েক মাস পর সোনোগ্রাফিতে বোঝা গেল ছেলে হবে। আপা সেই দিন খুশিতেও সারা দিন কেঁদেছিল। আপার আদর যত্ন দিন দিন বাড়তে থাকলো। শাশুড়ি মা প্রিয় হয়ে উঠল। কিন্তু আপা দিন দিন কেমন অসুস্থ হয়ে পড়তে শুরু করলো। খামোখা কি সব দুশ্চিন্তা করার জন্য? ছেলে সুস্থ হবে কি না, সত্যি ছেলে হবে তো, এই সব। তারপর যাই হোক অব্রনীল আসলো। সেই ছেলেরও জন্মের সাথেই নিউমোনিয়া হয়। সে অবশ্য কয়েকদিনেই সেরে গিয়েছিল। এদিকে ওর জন্মের পর আপা আরো অসুস্থ হয়ে পড়ল। আগে 2টো বাচ্চা সিজারিয়ান, তারপর আরো 2টো বাচ্চা অ্যাবর্শন, এরপর অব্রনীল সিজিয়ান, আর সাথে মানসিক অশান্তি তো ছিলই। এত ধকল আপা সামলে উঠতে পারেনি। ডক্টর একদম বেড রেস্ট দিয়ে দিল। আপা ওকে কোলে নিতে পারতো না ঠিক মতো, এত দুর্বল হয়ে পড়েছিল।
আমাকে বলতো তুই ওকে কোলে নিয়ে আমার পাশে বসে থাক। আমি সারাদিন অব্রনীলকে কোলে করে নিয়ে আপার পাশে বসে থাকতাম। ওকে ঘুম পাড়াতাম, খাইয়ে দিতাম, খেলা করাতাম। কান্নাকাটি করলে রাতের পর রাত ওকে কোলে নিয়ে হেঁটে বেড়াতাম। আপা সব সময় বলতো আমার যদি কিছু হয়ে যায়, আমার ছেলেটাকে তুই দেখিস রেনু। বাড়ির সবাই ওর খেয়াল রাখলেও বেশি খেয়াল রাখতে শুরু করলো। মায়ের কোল পেত না, সারাদিন কাউকে না কাউকেই কোলে নিয়ে থাকতে হতো। তারপরেও সে ছেলে এত কান্নাকাটি করত। একদিকে অর্নি ওকে হিংসে করতে শুরু করলো। ও ছেলে বলে সবাই ওকে বেশি বেশি আদর করে। ওর মা এত অসুস্থ ওর জন্য। ওরা বুঝতেই চাইতো না অব্রনীল খুব ছোট, আর মায়ের আদরের বিকল্প হিসাবে আমাদের ওকে বেশি আদর যত্ন করতে হতো। ওরা যখন ওমন ছোট ছিল তখন ওদেরও সবাই এরকম দেখভাল করতো, এটা ওরা বুঝতোই না। অর্নি আরো বেশি হিংসে করত। এতে দিনে সে বাড়ির সব থেকে ছোট ছিল, সব আদর সে পেত। এখন অব্রনীল পায়, ও সহ্যই করতে পারে না। তবে ভাইজান আর আপা ওদের ভালোবাসায় কোনো কমতি রাখেনি। অব্রনীল ধীরে ধীরে বড় হতে লাগলো, আপাও কিছুটা সুস্থ হতে লাগলো। কিন্তু যতই বড় হচ্ছিল ওর দুষ্টমির মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছিল। ওর দাদি ওকে তেমন শাসন করতে দিত না, ও খেলার তেমন সাথী পেত না। বাড়ির বাইরে যাওয়া বারণ, কারণ কার সাথে না কার সাথে মিশবে। অর্নির সাথে খেলতে চাইলেও ওরা ঘর থেকে বের করে দিত, ওদের ঘরেই ঢুকতে দিত না। অব্রনীলকে বলতো মা আর রেনু খালার কাছে যা। ও ধীরে ধীরে যারা এ বাড়িতে কাজ করতো ওদের ছেলে মেয়েদের সাথে মিশতে শুরু করে। খেলতে খেলতে ওদের সাথে বাড়ির বাইরেও চলে যেত, ওদের মতো করে কথা বলতো, চালচলন ওদের মতোই হতে শুরু করলো। তনু আপা এসব একদম পছন্দ করতো না। এদিকে ছেলেকে শাসন করতো মানা, তাই আপা এ বাড়িতে এক কাজের লোক রাখাও বন্ধ করে দিল। যার যতটুকু কাজ সে ততটুকু করেই বাড়িতে চলে যাবে। এতে কোনো কাজই হলো না। অব্রনীল লুকিয়ে লুকিয়ে বাড়ির বাহিরে চলে যেত, ওর খেলার সাথে চাই। ওর অভিযোগ ওকে যে কেউ সময় দেয় না। বাবা সারাদিন কাজ আর কাজ, মাও অসুস্থতার জন্য সময় দিতে পারতো না তেমন। বড় দু বোনের অবহেলা, দাদিও মারা গেল। আমাকে আপার দেখভাল, অর্নির কাজও করতে হতো। আমি যখন ওসব ভেবে ব্যস্ত থাকতাম ও ফাঁকি দিয়ে চলে যেত। এসবের জন্য ভাইজান ওকে প্রায় রুমে লক করে রাখতে শুরু করে। আপাও মাঝে মাঝে একই শাস্তি দিত। ওকে মারা বারণ ছিল, ভাইজানই বারণ করতো, তাই ওভাবে শাসন করত। অব্রনীল প্রথম প্রথম খুব ভয় পেয়ে যেত একা একা রুমে ওভাবে আটকে থাকতে, কান্নাকাটি করত। আপা ভাইজান ভাবতো ভয় পেয়ে ওসব অভ্যেস ছেড়ে দেবে, কিন্তু না, অব্রনীল ধীরে ধীরে এটাতেই মজা পেতে শুরু করলো। ওরাও কারোর ওপর রাগ হলে বা কাউকে পছন্দ না হলে চট করে দরজার বাহিরে থেকে লক করে দিত। ও এটা একটা খেলা মনে করত। অর্নিকেও বহুবার, কারণ ওদের ঝগড়া ওর সাথে লেগেই থাকতো। আমাকে, ভাইজানকে, আপাকেও মাঝে মাঝে। স্কুল থেকে এটা ওটা অভিযোগ আসতে শুরু করে, মারামারি, রেজাল্ট খারাপ, টিচারের কথা না শোনা, স্কুলে ওয়াশরুমে অনেকে ওভাবে বাহির থেকে লক করে দিত। আর সাথে জেদ তো আছেই, যখন যেটা চাইতো তখনই চাই। আপা ভাইজান দিন দিন ওকে নিয়ে অতুষ্ট হয়ে পড়েছিল। কিন্তু আদরের ছেলে নিজেরাও তেমন শাসন করতো না, আবার সময়ও দিতে পারতো না ওকে তেমন। আর আমি তো আয়া, আমার শুধু আদরের অধিকার, শাসনের অধিকার তো নেই। তখন অব্রনীল ক্লাস 5-এ উঠেছে সবে। সেই দিন রাতে ভাইজান আর আবার মধ্যে খুব ঝামেলা হয়। অব্রনীল দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। আপা মানুষ করতে পারছে না ওকে ঠিক মতো এইসব ব্যাপারে। কথায় কথায় কথা ভালোই বাড়ে। আপা ও ভাইজানকে দোষ দিতে থাকে। ভাইজান ও ছেলের প্রতি কর্তব্য আছে, এত রাত করে বাড়ি ফেরা, মাঝে মাঝে ড্রিঙ্কস করে আসা, ক্লাবে যাওয়া, খেলতে যাওয়া, ছেলে এসব দেখেই শিখছে আর কি। আর তাছাড়া আপা ভাইজান অন্য সন্দেহ করত বেশি রাত করে বাড়ি ফেরার জন্য।
তাছাড়া আপা বহুদিন বেশ অসুস্থতায় থাকায় নিজেকে অক্ষম মনে করতে শুরু করে। ভাবতো ভাইজান বুঝে অন্য কারোর সাথে এসব নিয়েও প্রায় ঝামেলা হতো ওদের মধ্যে। সেদিন রাতে একটু বেশি ঝামেলা হয়, ভাইজান নাকি হাতও তুলে আপার ওপর। সকালবেলা অব্রনীল বায়না ধরলো স্কুলে যাবে না, কারণ হিসাবে বলল সারা রাত বাবা মায়ের ঝগড়া মারামারি দেখেছে, এখন নাকি সে ঘুমাবে। এসব শুনে আপা ভাইজান ওর ওপর যতই রাগ ছিল অব্রনীলের ওপর দেখাতে লাগলো। ওই দিনই আপা ওর ওপর প্রথম হাত তুলল। পরে অবশ্য ভাইজান এসে থামায়, তবুও জেদি, স্কুলে গেলই না। সেই দিন আবার স্কুলে ফিস দেওয়ার ডেট ছিল, তাই আপা আমাকেই পাঠিয়ে দিল ফিস দিতে আসতে। ওর স্কুল 10টায়, আমি 9টার পরপরই বেরিয়ে যাই। 10টা নাগাদ পৌঁছে ফিস দিয়ে আসবো। অর্পি অনি ভার্সিটিতে, অনি কলেজে, ভাইজান অফিসে চলে যাওয়ার এরপর বাড়িতে অব্রনীল আর আপা একাই ছিল। এখন এরপরে সময়ের মধ্যে ওদের মধ্যে আবার কিছু হয়েছিল কিনা কে জানে। অব্র বলে মা নাকি পরে সরিও বলেছিল, আর ও নাকি তবুও রাগ করেছিল, তাই আপা ওর পছন্দের কিছু রান্না করতে গেছিল কিচেনে। বাচ্চারা রাগ করলে আপা ওদের পছন্দের খাবার বানিয়ে দিত। এদিকে অর্নি সেই দিন বাড়িতে কোনো কারণে বেশ আগে ফিরে এসে ও দেখে পোড়া গন্ধ বেরিয়ে গেছে। অব্রনীল কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা লক করা। তারপরও অর্নি দরজা খোলে, তৎক্ষণে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যা হবার হয়ে গেছে। খালা এসব কি সত্যি? সামান্য কারণে উনি, মানলাম মা মেরেছে তাই মায়ের উপর রাগ করে না হয় অভ্যেস মতো লকড করেই দিল, কিন্তু আগুন লাগার ব্যাপারটা? অব্রনীল আগুনের নেশা ভালোই ছিল বলা চলে। ছোটবেলা পোকা মাকড় মারলে সেগুলো খেলার ছলে আগুনে পোড়াতো। খালা পোকামাকড় আর মা কি এক হলো নাকি? ছোটবেলায় তো আমিও মাঝে মাঝে মশা মেরে কয়েলে পোড়াতাম, আমাকে কামড় দেওয়ার শাস্তি স্বরূপ। সেটা তো মা, ওর মাথায় যে আসলে কি চলছিল কে জানে। ও বলে ও নাকি ঘুমিয়ে পড়েছিল, আপার চিৎকার ও শুনতে পারছিল না, ঘুম ভেঙে যায়। ও নিচে গিয়ে দেখে কিচেনের বাইরে লক করা, ভেতরে আপা চিৎকার করেই যাচ্ছে খোলার জন্য। অব্রনীল নাকি চেষ্টা করেও ছিল, কিন্তু লক খুলতে পারেনি। উনি লক খুলতে পারলো না, অনিয়াপুর সাথে সাথে কিভাবে খুললো? কিভাবে খুলবে? ওর কাছে কি চাবি আছে নাকি? তালা তো চট করে দেওয়া যায়, কিন্তু চাবি ছাড়া খোলা যায়? চাবি তো তনু আপার আঁচলেই থাকতো, বা চাবির ডুপ্লিকেট কপি ওপরে আপার ঘরেই থাকতো। অর্নি জানতো সেটা। অব্র ছোট মানুষ, অত কিছু তো আর জানতো না। রাগের বশে হয়তো লক করে দিয়েছিল মাকে। ভেতরে এত বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে হয়তো আন্দাজও করতে পারেনি। ছোট মানুষ, তালা ধরে পড়ে টানাটানি করে হ্যাঁচড়াহ্যাঁচড়ি করতেও কি খোলা বল? আবার অর্পি অর্নি তো এটা সন্দেহ করে গ্যাসের লাইনও লিক করে রেখেছিল। তাছাড়া সকালে রান্না হলে তখন কি হলো না? আর ও ছোট খাটো জিনিসপত্র পোড়ানোর স্বভাবই তো ছিল, হয়তো বুঝতে পারেনি মা মরে যাবে, আর পরে ভয়ে হয়তো সব অস্বীকার করছে। বাড়িতে অন্যান্য কাজের লোক ছিল না? না, ও সময় কারোর তেমন কোনো কাজ থাকতো না, তাই কোনো কাজের লোকই বাড়িতে থাকতো না। তারপর আমি বাড়ি ফিরে দেখি আপার পোড়া দেহ নিয়ে অ্যাম্বুলেন্স উঠছে। অর্পি বাড়িতে বেশ ভিড় জমে গেছে। আবার অর্নিত বাড়ির ভেতরে অব্রকে মেরেই যাচ্ছে, তাও স্বীকারই করছে না, বারবার একই কথা বলছে। কিচেনে নাকি আগে থেকে লক ছিল, ও নাকি খুলতে গেছিল। বাবা তখনও আসেনি? না, ভাইজান অনেক পরে এসেছিল, মিটিং ছিল নাকি জরুরি, টেলিফোন রিসিভ করতে পারেনি, এই কারণে সব ঘটনা ও পরে জানতে পেরেছিল। এসেই ভাইজান ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে। সব শুনে ওই দিন প্রথমবার বাবা ও বোন সবার হাতে মার খেয়েছিল, কিন্তু না, তবুও এক কথায় নাকি ও কিছুই করেনি। ততক্ষণে কিচেনে আগুন নেভানো শেষ। ও রুমে জানালা ছিল না, দরজাও লক ছিল, তাই আগুন বাড়ির ভেতরে তেমন ছড়ায়নি। এত মারার পরও যখন স্বীকার করলো না ভাইজান, তখনই ওকে পোড়া কিচেনে বন্ধ করে রাখলো। আমাদের এই করা ভাবে বলেছিল যেন আমরা না খুলে দেই। ওর এসব
লক করে রাখার মজা সারা জীবনের মতো চুকিয়ে যেন যায়। এদিকে আপার অবস্থা খুবই খারাপ ছিল, কথাই বলতে পারেনি। দুদিন বেঁচে ছিল ওভাবে। আমি সারাদিন আপার পাশে বসে থাকতাম। এই পৃথিবীতে আপায় আমার আপনজন হয়ে উঠেছিল। সেই আপা চোখের সামনে ওভাবে কষ্ট পেতে দেখে একদমই ভালো লাগতো না আমার। আপার পাশে বসে কান্নাকাটি করতাম সারাদিন। আপা ইশারায় মানা করতো কাঁদতে, তা দেখে আমি আরো বেশি কেঁদে ফেলতাম। কি সুন্দর ছিল আপার চেহারা, গায়ের রং অর্পি আর অব্রনীলের মতো, অথচ সেই রং চেহারা কি বিভৎস হয়ে গিয়েছিল, যে কেউ ভয় পাওয়ার মতো। শেষ দিন ইশারায় আমার কাছে অব্রনীলকে দেখার কথা বলল। আমি ভাইজানকে বললাম একবার অন্তত ছেলেকে মায়ের কাছে আসতে দিন। ওইদিকে অন্ধকারে পোড়া কিচেনে ওভাবে 1.5 দিন আটকে থেকে ভীষণ ভয় পেয়েছিল অব্রনীল। খাবার যা দেওয়া হতো কিছুই খেত না, জ্বরে উঠতে পারছিল না। আমি ওকে কোনো মতে কোলে নিয়ে আপার কাছে আসলাম। ওই আপার ওই বিভৎস চেহারা দেখা মাত্রই সেন্সলেস হয়ে যায়। আপা সেই দিন রাতেই মারা গেল। মারা যাওয়ার খানিক আগে আমাকে কেবল ঠোঁট নাড়িয়ে ইশারা দিয়ে বলেছিল, আমার অব্রকে দেখিস, খুব ছোট। আমি আপাকে কথা দিয়েছিলাম তার ছেলেকে আমি আগলে রাখবো। পুলিশে কেস হয়নি? না, এই বাড়িতে এসবের নিয়ম নেই। বাড়ির বউ এর লাশ পোস্টমর্টেমে হবে, অন্যরা কাটাছেঁড়া করবে। আর তাছাড়া সবকিছু মেলালে দোষ অব্রের ঘাড়ে চাপে। ও স্বীকার করুক আর না করুক, সেজন্য কেউই এ কেসে এগোয়নি। ও কিন্তু মা মরে যাওয়ার পর অব্র আরো অসুস্থ হয়ে পড়ল। মা মারা গেছে এটা ও মানতেই পারছিল না। আর সবাই ওকে যেভাবে দোষ দিয়েছিল যে ওর জন্য এসব হয়েছে, ও মেরেই ফেলেছে, এসব শুনতে শুনতে আরো বেশি অসুস্থ হয়ে পড়তো, বারবার সেন্সলেস হয়ে পড়তো। ওকে কেউ বিশ্বাসই করতো না, বারবার একই কথায় আওড়াতো। রাতে ও উঠতে গিয়ে আপার কবরের পাশে বসে থাকতো, বাড়ির সবার নামে নালিশ করতো আপাকে। তারপর নতুন বায়না ধরলো, নিজের রুমে থাকবে না, এখন তোমরা যে রুমে থাকো ওই রুমেই থাকবে। ওই রুমের ব্যালকনি থেকে মায়ের কবর ভালোভাবে দেখা যায়। ওর পাগলামি ধীরে ধীরে বাড়তেই থাকলো। এবার নিজের রুমে ভেতর থেকে আটকে একা একাই থাকতে শুরু করলো। ডক্টর বলল ওর মায়ের বিকল্প কাউকে চাই। আমি একদম তনু আপার মতো আচরণ করতাম ওর সাথে। ও আস্তে আস্তে আমাকে অবলম্বন ভাবতে শুরু করলো, ধীরে ধীরে একটু স্বাভাবিক হলো। অর্পিও আগের মতোই রইল, বড় বোন হিসাবে ওকে আগলে নিল। অর্পিও ধীরে ধীরে ওর মা হয়ে উঠল। তারপর অর্পি স্কলারশিপ পেল ইউকেতে। এদিকে অব্রত 1 বছর হলো স্কুলে পড়াশোনা ছেড়েছে। তখন ও মানসিকভাবে বেশ অসুস্থ। অর্পি ঠিক করলো ওকে নিয়েই যাবে। এসব থেকে দূরে থাকলে হয়তো সব ভুলে গিয়ে ঠিক হয়ে উঠতে পারা, তেমন মন দিতে পারবে আবার পড়ায়, ট্রিটমেন্টও ভালো পাবে। তার ভাই যেন মত দিল। তারপর অর্পি ওকে নিয়ে গেল ইউকে। কয়েক বছর পর আহমেদের সাথে বিয়ে, অতপর শিফট করলো জার্মানিতে। অব্রকে তখনও ওদের সাথেই রাখলো। তারপর ওর পড়াশোনা শেষ হলো, ভাইজান ওকে জোর করেই দেশে ফিরিয়ে আনলো। বাড়ির ছেলে আর কতদিন এভাবে বাইরে থাকবে? তারপর তো দেখছোই এখনকার অবস্থা। সবই তো বুঝলাম, কিন্তু মাকে আসলেই কি উনি মেরেছে? ভুল করেই হোক আর ইচ্ছে করেই হোক, সেটা তো এখনো সবার অজানা। কোথার থেকে যে কি হয়ে গেল, এখন তো আবার বলে ওই নাকি মেরেছে। সেটা তো অন্যরা বিশ্বাস করে না বলে জেদ করে বলে। কাল রাতের কথার ধরন আমার এটুকুই মনে হয়েছে। আমি জানি না, তবে আমি আবার ওনাকে জিজ্ঞেস করব, বারবার জিজ্ঞেস করব। আমার কাছে কেউ কিছু চাইলে তা যদি আমার সাধ্য মতো হয়, তবে আমি তাকে তা দিতে ভালোবাসি। আর উনি আমার কাছ থেকে বিশ্বাস চেয়েছেন। অব্র অবন্তীর কাছ থেকে 4টে জিনিস চেয়েছিল: আস্থা, বিশ্বাস, ভরসা আর হয়তো ভালোবাসা। শেষটা সে দিতে পারবে কিনা জানে না। শেষটা হয়তো বাধা পড়ে আছে অন্য কারোর কাছে, তবে প্রথম 3টে তো দেওয়াই যায়। এসবের ক্ষেত্রে ধরা বাঁধার কোনো প্রশ্নই নেই। শেষটার ক্ষেত্রে ধরা বাঁধার একটা প্রশ্ন থেকেই যায়। সকাল থেকে অব্রর হাব ভাব বা চাল চলনে মনেই হচ্ছে না গতকাল রাতে মানুষটা এতটা ভেঙে পড়েছিল কি ছোট্ট একটা ব্যাপার নিয়ে।
বরং অন্য দিনের চেয়েও বেশি স্বাভাবিক লাগছে তাকে। দু হাতের দুটো আপেল পালা বদল করে খেতে খেতে অব্র টিভির স্ক্রিনে খুব মনোযোগ দিয়ে মুভিটা দেখছে। মুভির নাম দ্য প্রেস্টিজ। একবার ডান হাতের আপেলে এক কামড় দিচ্ছে, তারপর আবার বাম হাতের। ছি, আপনার মাঝে তো দেখছি কোনো কৃতজ্ঞতা বোধই নেই। আমি একটা মানুষ, সারা রাত আপনি খেলেন না বলে না খেয়ে বসে থাকলাম, আর আপনি সকালে নাস্তা করার সময় আমাকে একবার ডাকও দিলেন না। আর কি নোংরা আপনি! এখন আবার বাম হাত ডান হাত দু হাতে অ্যাপল খাচ্ছেন, তাও বেবি অ্যাপলগুলো না ধুয়ে। আপনার পেটে কৃমি হয় না? অব্র টিভির স্ক্রিনে চোখ রেখে বিড়বিড় করে বলল, এই তো শুরু হলো অশান্তি। এই কি বললেন আপনি? আমি অশান্তি? আর আপনি যে অভদ্রের মতো একটার পর একটা আচরণ করছেন সকাল থেকে। অব্র বাম হাতের অর্ধেক খাওয়া আপেলটা অবন্তীর দিকে এগিয়ে দিল। হাঙ্গার ভালো ভালো মানুষকেও বদলে দেয়। তোমার যে খিদে পেয়েছে বুঝতে পেরেছি তো। এত খিটমিট করা কি আছে আমার সাথে? না, অর্ধেক রেখেছি তোমার জন্য। আপনি কি আমাকে অপমান করছেন? না তো, আসো মুভি দেখি। কি মুভি এটা? ও আচ্ছা, দ্য প্রেস্টিজ। এটা আমি দেখেছি অনেক আগে, কিন্তু আমি কিন্তু টুইস্টটা জানি, বলে দিই। 7th টাইম দেখছি। আশা করি কানের কাছে আর প্যান প্যান করবে না। এতবার দেখেছেন, তাও এত মনোযোগ দেওয়ার কি আছে? জানেনই তো পুরো কাহিনীটা। যত সব আজগুবি প্রতিদ্বন্দ্বিতার কাহিনী। বাস্তবে কি আর এরকম মানুষ কপির মেশিন পাওয়া যায় নাকি? আর না, মানুষের ম্যাজিকের নেশায় অন্যকে ডিঙানোর আশায় নিজেই নিজের একটার পর একটা কপি মেরে ফেলা যায়। দুটো ম্যাজিশিয়ান যে নিজের নাম যশের আশায় একে অন্যকে হারানোর নেশায় এত নিচে নামতে পারে। সত্যি নিজের কপি নিজে করা গেলে তো ভালোই হতো। তবে এই মুভির মতো আমি কিছু করতাম না। আমি আমার অনেকগুলো কপি বানাতাম, আর আমি আমাকেই বারবার মেরে ফেলতাম। মজা না? সবাই আমাকে আমার মায়ের খুনি না বলে বলতো অভ্রর খুনি অভ্র নিজেই। কিন্তু কোন অভ্র আসলে কোন অভ্রকে মেরেছে সেটা কেউ বুঝতো না। অব্র বিছানায় গা এলিয়ে দিয়ে অট্ট হাসি দিতে দিতে কথাগুলো বলতে লাগলো। আবার এসব আবল তাবল কথা বলছেন? দেখতে হবে না এইসব আজগুবি মুভি, যতই মাস্টারপিস হোক। এইসব দেখে দেখে মাথাটা আরো গেছে। অবন্তী রিমোট নিয়ে টিভিটা অফ করে দিয়েই কি যেন মনে হয় আবার পেছন ফিরে অব্রর দিকে তাকালো। আপনি কোন মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার বিয়ে করেছেন বা কিনে নিয়েছেন বলুন তো? আমি রেনু খালার থেকে আপনার জেদ আর পাগলামো দুটো সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছি। জেদ করে যে আমায় কিনে নিয়েছেন তা ভালোই বুঝতে পেরেছি। কিসের জেদ? কার ওপর জেদ আপনার? শুভ্রর ওপর নয় তো? তাহলে আবার যে কাল কথা দিলেন ফিরিয়ে দেবেন আমায়, মুক্তি দেবেন আমায়, শুভ্রকেই পাবো আমি। সত্যি করে বলুন তো, জেদটা কার ওপর? অব্র চট করে উঠে দাঁড়ালো। কথা দিয়ে ফেলেছি বুঝি? মনে নেই আপনার? নাকি কথা না রাখার ফোন দিয়ে আসছেন? কথা যখন দিয়েছি কথা তো রাখতেই হবে। আমি আমার কথা রাখতে ভালোবাসি। ও হ্যাঁ, শোনো, আমার কারোর প্রতি কোনো জেদ নেই। আমি শুধু কান্না ভালোবাসি, কান্নার রং ভালোবাসি। কি সুন্দর করে কাঁদো তুমি। একদিন সারাদিন আমার জন্য কাঁদবে, আমি চেয়ে চেয়ে দেখব, আর তোমার চোখের অশ্রু গুনবো। অবন্তী এসব কথার কোনো উত্তর খুঁজে পায় না। অবাক চোখে অনেকক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। চোখ দিয়ে কেন যেন দুফোঁটা জলও গড়ে। অব্র সেই জল গড়া দু চোখে ভালোবাসার শুদ্ধতম স্পর্শ এঁকে দেয়। অবন্তী কোনো এক মোহে বাধা দিতেও নিজের ভেতর থেকে বাধা পায়। আর কিছু হইবা না হই, পরের জন্মে তিতাস হব। দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুর্বার হব। শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল আকাশ হব। আর কিছু হইবা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? অব্র কবিতাও বলতে পারে? বেশ খানিকক্ষণ পর কবিতা আর স্পর্শের রেশ কাটা মাত্র চোখ মেলে তাকিয়ে অবন্তী নিজেকে একা আবিষ্কার করে। সামনের মানুষটি চলে গেছে অনেকক্ষণ। কি সুন্দর করে হাসো তুমি। তোমার এই চোখের হাসি বড্ড ভালোবাসি কপিচ্ছি। অবন্তী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দু চোখের দিকে নিজেই অপলক তাকিয়ে আছে, আর দুটো মানুষের দুরকম কথার সংমিশ্রণে নিজের চোখকে খুঁজে পাবার চেষ্টা করছে। মানুষ দুটো আলাদা, আকর্ষণ এক জায়গাতে, তবে আকর্ষণের ব্যাখ্যা আলাদা। মন না চাইলেও চোখ এখন তৃতীয় আকর্ষণকে প্রাধান্য দিচ্ছে। অনবরত অশ্রু ঝরছে। হ্যাঁ, চোখ বুঝে কারো অপেক্ষা করছে, সে কখন এসে অশ্রু গুনবে। কিন্তু মন তো চাই অন্য কেউ আসুক, তার চোখের হাসির কম্পন গুনুক। দূরত্ব নয়, দিনের পর দিন যোগাযোগহীনতা একটা সম্পর্কে মরিচা ধরাতে সক্ষম। আর তা যদি হয় প্রণয়ের সম্পর্ক, তবে পরিণয় ব্যাপারটা আলাদা। এটা আল্লাহর দেয়া বিশেষ নেয়ামত।
এই সম্পর্কের শক্তি অনেক বেশি থাকে। দূরত্ব, সহযোগিতাহীন সবকিছু তুচ্ছ এ সম্পর্কে। যদি মনের বন্ধন অটুট থাকে, সে বারবার পহেলা বৈশাখে মেয়েটা বেরোনোর প্রথম অনুমতি পায় বাড়ি থেকে, তাও মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বান্ধবীদের সাথে বেড়াতে যাবার মিথ্যে নাম করে। কারণ একটাই, ভাগ্যক্রমে এবার শুভ্রর ছুটি পেয়েছে এ মাসে। তবুও কোয়ার্টার থেকে রওনা দিলে আসতে আসতে ঘন্টা চারেক। এটা তাদের প্রথম কোনো উৎসব একসাথে পালন করা। অবন্তী সকাল থেকে মায়ের লাল শাড়িটা পরার চেষ্টা করছে, কিন্তু কুচিগুলো বড্ড বেসামাল। পরে মাই অবশ্য ঠিক করে দিয়েছে। হাতে পায়ে লাল আলতা রাঙিয়ে নিল নিজেই, সাথে ম্যাচিং করে পরা মাটির গহনা পরে নিল। চুলে খোপা বাঁধবে নাকি এলোকেশি থেকে বেসে থাকবে, সেসব ভাবতে ভাবতে বান্ধবীরা চলে এলো নিতে। তাই চুলগুলো আর বাঁধা হলো না। মেয়েটা সারাদিন হাতে পাঞ্জাবির প্যাকেটটা নিয়ে অপেক্ষা করলো, কখনো দাঁড়িয়ে কখনো বসে। মানুষটা আসার কোনো নামই নেই। বন্ধুরাও অপেক্ষা করতে করতে নিজেদের মতো ঘুরতে চলে গেল। সে এক জায়গায় ঠাঁই রইল। শুভ্র এ শহর তেমন চেনে না। এসে যদি খুঁজে না পায়, এখানে অপেক্ষা করবে এমন ঠিকানায় দিয়েছিল। সকাল থেকে একবারও ফোন করেও খোঁজ নেওয়া হয়নি। কাল রাতে শেষবার কথা হয়েছিল। অবন্তী পার্স থেকে ফোন বের করতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল ভোরবেলার আসা মেসেজ। ওই সরি, কাল দেখা হবে না পিচ্চি। আমাকে মাঝপথ থেকে আবার ফিরতে হচ্ছে। জানি মন খারাপ করবে না, মানিয়ে নিতে শিখে গেছো তো। পে ফর মাই নেক্সট মিশন, কাস্ট ইউ সুন। শুভ্রনীল। সকাল থেকে মেয়েটা এত এক্সাইটেড আর নিজেকে নিয়ে ব্যস্ত ছিল, একবারও ফোন হাতে নিয়ে চেক করার সময় পায়নি। কি আর করার, মেসেজটা পড়ে চারিদিকে শূন্যতার দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। প্যাকেট থেকে পাঞ্জাবিটা বের করে নিজ হাতে করা সুতোর বুননগুলো নিজেই ছুঁয়ে দেখল। অনলাইন থেকে কত খুঁজে খুঁজে পাঞ্জাবিতে করা সুতোর কাজের নকশা পছন্দ করে নিজেই আঁকিয়েছিল। তারপর সাদা সুতো দিয়ে রাত জেগে জেগে নকশাগুলো লাল পাঞ্জাবির বোতামগুলোর পাশে সেলাই করেছিল, নিজ হাতে নকশা করা পাঞ্জাবিটা দেবে বলে। পাঞ্জাবিটা কুরিয়ার করে দিয়ে ছোট্ট একটা টেক্সট পাঠিয়ে দিল। প্রিয়, কুরিয়ার করে ভালোবাসা পাঠালাম, ফেরার দিনে উঠিয়ে নিও। অবন্তী জানে ফোন এখন সুইচ অফ, মিশন শেষে ফোন অন হবে, টেক্সটটাও তখন পৌঁছবে। ঠিক 13 দিন পর অবন্তী সেদিন ক্লাস শেষে বাড়ি ফিরছিল। কি আশ্চর্য, এত রিক্সা ডাকছে, কেউ যেতে রাজি হচ্ছে না। 16-17টা রিক্সা ডেকে একই অবস্থা। এই ভর দুপুরে কাঠফাটা রোদে মেয়েটা ঘেমে নিয়ে একাকার অবস্থা। মামা সমস্যা কি? আমাকে কেন রিক্সা নিচ্ছেন না? ওই যে আপনার পেছনে পাঞ্জাবিওয়ালা মামা ইশারা করে নিষেধ করতেছে। অবন্তী রেগে কটমট করে পেছনে তাকাতে তার সব রাগ বিস্ময় রূপ নিল। হাতে করে শঙ্খটা নিয়ে ওর দিকে এগিয়ে আসলো শুভ্র। এই পিচ্চি, পেছনে তাকিয়ে বুঝি একটু ইচ্ছে করে না? সেই কখন থেকে পিছু পিছু হাঁটছি। শুভ্র, তুমি সময় হলো তবে আসার, কেন এসেছো তুমি? আবার চলে যাও। যাও। উফ, এত রাগ? না, অভিমান। একটু হাসো। হাসবো না। এত দূর থেকে কষ্ট করে এজন্য এলাম, হাসিটা দেখার জন্যই তো এসেছিলাম। কবিতা বলো। প্রিয়, তোমার খানিক হাসি দেখার জন্য যে বারবার ফিরে আসি অভিমানী। তোমার অভিমানেই আমি স্বপ্ন কিনি আর মেলাতে পারছি না এই মুহূর্তে। এটা যেন কার কবিতা? মহাকবি শুভ্রনীল শাখাওয়াতের। সবসময় ফাজলামো? প্রিয়র হাসি দেখতে একটু ফাজলামো করা জায়েজ আছে। চট করে কিভাবে বানিয়ে ফেলো কবিতা? জানি না, নাও। অনেক খুঁজে খুঁজে এনেছি এত সংখ্যাটা। এত বড় শঙ্খ সচরাচর পাওয়া যায় না, অনেক খুঁজতে হয়েছে। এটা সত্যি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমার দেয়া পাঞ্জাবিটা পরার জন্য আরো আরো থ্যাঙ্কস। বাট আমি থ্যাংক ইউ দিতে পারছি না। পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে। এত সুন্দর সেলাই কবে শিখলে বলো তো? কিন্তু কি ক্যাটকেটে লাল রং নিয়েছো? আমি কালো মানুষ, এটা পরে পুরো সঙ্গের মতো লাগছে। চুপ! কিসের কালো? হ্যাঁ, তুমি শ্যাম না, না না, বাদামি বর্ণ, আমার ব্রাউন প্রিন্স। হ্যাঁ, কোনো একদিন কোনো হোয়াইট প্রিন্স চলে আসলে ব্রাউনকে আর ভালো লাগবে না, আমি জানি। বাজে বকো না তো, কবিতা বলো।
সারাদিন শুভ্রর সাথে ঘুরে বেড়ানোর পর যাবার সময় শুভ্র অবন্তীকে জানালো ওর সেদিন কোনো মিশনেই ছিল না, এটা শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা নেওয়ার একটা খেলা ছিল। শুভ্র এটাই দেখতে চেয়েছিল ভবিষ্যতে তার বউ কতটা ধৈর্যশীল হতে পারবে। এরকম প্রফেশনের কারো হাত ছাড়া জীবনের জন্য ধরতে অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে। এসব শুনে অবন্তী শুধু মুচকি হেসেছিল আর বলেছিল, তুমি পারো বটে। আমার এই নিঃসঙ্গতা, আমার এই একাকিত্বতার সাথে খেলতে বুঝি তোমার ভালো লাগে? শুভ্র শুধু অবন্তীর হাতটা শক্ত করে ধরে দুবার হাতের মুঠোর মধ্যে নিয়েছিল। এই নিঃসঙ্গতা, এত একাকিত্বতা এখন আর আমার ভালো লাগে না। আমার ধৈর্যেরও একটা সীমা আছে। কথাটা বলতে বলতে নিজের অতীত স্মৃতি থেকে নিজেই নিজেকে ফিরিয়ে আনে অবন্তী। শুভ্রর সাথে 1 বছরের সম্পর্ক, পাওনার খাতায় নিঃসঙ্গতা আর একাকিত্বর পরিমাণ বড্ড বেশি, কিন্তু অব্র তাকে এই কদিনে এত বেশি সঙ্গ দিয়েছে যা শুভ্র 1 বছরেও দিতে পারেনি। অব্র সারাদিন অবন্তীর সাথে সাথেই থাকে, সারাদিন গোছালো বা অগোছালো গল্প, অহেতুক পাগলামো। অবন্তীর অবচেতন মন এখন সেই সঙ্গ সান্নিধ্য বেশ উপভোগ করতে শুরু করে দিয়েছে, যদিও মস্তিষ্ক সায় দিতে চায় না। স্টোর রুমের দরজার আড়ালে নিঃশব্দে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে অবন্তী। অব্র কিছু একটা পাগলের মতো খুঁজছে বেশ খানিকক্ষণ ধরে। খুঁজতে খুঁজতে অব্রর এক পর্যায়ে চোখ পড়ে দরজার এক পাশে সামান্য বেরিয়ে থাকা অবন্তীর খয়েরি রঙের শাড়ির আঁচলের দিকে। তা দেখে মাত্র অব্র আবার কিছু খুঁজতে শুরু করলো, কিন্তু এবার অহেতুক খোঁজা। কিছুক্ষণ মিছিমিছি খোঁজার ভান করে পাশে পড়ে থাকা বাবা মায়ের বিয়ের অ্যালবামটা নিয়ে নিল। অব্র মুচকি হেসে নিজেই বিড়বিড় করে বলতে লাগলো, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতার জাইলেম ফ্লোয়েমে। রুম থেকে বেরোনোর সময় বেরিয়ে থাকা আঁচলের এক কোণ ধরে টান দিয়ে অবন্তীকে নিজের বাহুর মধ্যে নিয়ে নিল। মাথা ঝুঁকিয়ে অবন্তীর চোখ বরাবর চোখ নিয়ে বলল, আমার ব্যাপারেও যে কারো কৌতূহল জাগে জেনে খুশি হলাম। কৌতূহল জাগার মতো কাজ করেন কেন? কি করেছি আমি? এভাবে বেড়ালের মতো লুকিয়ে লুকিয়ে না দেখে নিজে এসে জিনিসটা আমাকে খুঁজতে সাহায্য করলেই তো পারতে। এত দেরি হতো না, তাহলে তাড়াতাড়ি পেয়ে যেতাম। একটা অ্যালবাম এত হন্ডি হয়ে খোঁজার কি আছে? কেন, কি ভেবেছিলে অন্য কিছু খুঁজছি? না আসলে চলো তোমাকে মা ছবি দেখাই। তুমি কোন দিন যেন দেখতে চেয়েছিলে, তাই হঠাৎ আজ মনে পড়ে অ্যালবাম খুঁজতে এসেছিলাম। বাহ, আমার ছোট ছোট চাওয়াও আপনি মনে রাখতে শুরু করেছেন। হুম। রুমে এসে অব্র খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ছবি অবন্তীকে দেখাচ্ছে, নিজের ছোটবেলার অ্যালবাম দেখাচ্ছে, প্রত্যেকটা ছবির পেছনের গল্প বলছে। ইস কি কিউট ছিলেন আপনি। আমার এরকম একটা কিউট বেবি থাকলে আমি সারাদিন ওর গাল ধরে টানতাম। হোয়াট ননসেন্স! আমাকে নিজের বেবি মনে হয় তোমার? আমি তোমার বাচ্চা? আল্লাহ, এই লিখে রেখেছিলে আমার কপালে। আমি এখনো কিউটই আছি। ইচ্ছে হলে এখনো গাল ধরে টানতে পারো, আমি কিছু মনে করব না। কি আশ্চর্য, আপনাকে মনে হবে কেন? বলেছি এরকম কিউট বেবি যদি থাকতো আমার। বেবির এত শখ তো হাবিকে এত দূরে রাখো কেন? বাজে কথা বাদ দিন। মায়ের ছবি আবার দেখবো, আপনারগুলো আর দেখবো না। রেণুখালা ঠিকই বলেন, মা সত্যি সত্যি অনেক সুন্দর ছিলেন। কি কাঁচা হলদে বরণ। অবন্তী লক্ষ্য করছে অব্র খুব মনোযোগ দিয়ে মায়ের ছবিগুলো দেখছে। আচ্ছা একটা কথা বলি। অব্র ছবির দিক থেকে মাথা না তুলেই বলল, আপনার কি কাউকে সন্দেহ হয়? কি ব্যাপারে? মার ব্যাপারটা নিয়ে। অব্র কথাটা শুনে মায়ের ছবির দিক থেকে চোখ সরিয়ে কয়েক সেকেন্ড বাবার ছবির দিকে তাকিয়ে রইল, আবার নিজেই নিজেকে সামলে নিল। তোমার শুভ্র যেন কবে ফিরবে? কথা ঘোরালেন কেন? কারণ আমি কাউকে সন্দেহ করি না, তাই। তাহলে বাবার ছবির দিকে চট করে তাকালেন কেন? সেটাও তোমার চোখে পড়েছে? আমি এরকম। কি রকম? যেমন দেখেছো। বুঝতে পেরেছি, বলবেন না। সতীন শাখওয়াত কবে আসবে বললে না তো? আপনি কি করে জানলেন শুভ্র পুরো নাম শাখাওয়াত? শুভ্রনীল শাখওয়াত তো। এ আর এমন কি কঠিন কাজ কারো পুরো নাম জানা? আমি কিন্তু আরো অনেক কিছু জানি। কি কি জানেন আপনি? এই যে তুমি একটা চুন্নি বিলাই, সেটাও জানি। যত সব আজব কথাবার্তা। আমি শাওয়ারে গেলে যে তুমি লুকিয়ে লুকিয়ে ছোড়ের মতো আমার ফোন ইউজ করো, সেটাও আমি জানি। আর তোমার এসব করতে যেন কোনো অসুবিধা না হয়, তাই আমি ফোনে পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট কোনো প্রোটেকশনই দিয়ে রাখি না। শাওয়ারও অনেক টাইম নিয়ে করি। কত উপকার করি আমি তোমার, তাই না? হ্যাঁ ওই আর কি, নিয়েছিলাম একদিন। একদিন বুঝি?
না মানে কয়েকদিন। আমি কি করব বলুন? জানেনই তো আপনার সাথে বিয়েতে রাজি ছিলাম না বলে চাচারা আমার ফোন নিয়ে ভেঙে ফেলেছে। আমার তো শুভ্রকে অন্তত পুরো ব্যাপারটা জানানো উচিত, তাই নয় কি? তাই। শুভ্র নাকি নেটওয়ার্ক রেঞ্জের বাহিরে? হ্যাঁ, সেটাই তো চেক করার জন্য কয়েকদিন ফোন নিয়েছিলাম। বিয়ের পর আজই প্রথম ওকে টেক্সট দিয়েছি আমি, বিশ্বাস করুন। কজ যাবার আগে আমাকে দেয়া হিসেব মতো ওর এখন রেঞ্জেই থাকার কথা। আর কাল চেক করে দেখি কয়েক আওয়ার আগে অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে রেঞ্জেই আছে। তাই আমি টেক্সটটা। কত বড় টেক্সট পাঠিয়েছো সোশ্যাল সাইটে তুমি ওকে! বাবা, পড়তে পড়তে তো আমি হাঁপিয়েই উঠেছিলাম। কিভাবে ভিলেন বানিয়ে দিলে তুমি আমাকে ওর কাছে, তাই না? আমি জোর করে বিয়ে করেছি, আমি চাহিদা মেটাতে কিনে নিয়েছি, তুমি জাস্ট আমার দাসী, আমি পাগল। চাচারা টাকার বিনিময়ে তোমাকে আমার মতো একটা পাগলের সাথে বিয়ে দিয়েছে। আরো কত কত সিম্প্যাথি কুড়ানোমূলক টেক্সট। বাবা, আমি তো আবেগে টেক্সটটা শুভ্র সিন করার আগেই রিমুভ করে দিয়েছি। মানেটা কি? আপনি আমার সাইটে ঢুকলেন কি করে? আমি তো লগ আউট করে আপনার ফোন থেকে আইডি রিমুভ করে দিয়েছিলাম। হুম, তুমি ভুলে গিয়েছিলে রিমুভ করতে? মোটেও না, এমন ভুল আমি কখনোই করি না। মোটেও? হ্যাঁ, আমি নিশ্চিত আমি এমন কিছুই করিনি। করলেও পাসওয়ার্ড, মেইল আইডি আপনি কোথায় পেলেন কে জানে। জানি জিজ্ঞেস করলেও বলবেন না, তাই আমি জিজ্ঞেসও করব না। সতীন সাখওয়াত মেসেজগুলো সিনই করতে পারলো না। কি কষ্ট, কি দুঃখ। আমি শুধু আমাদের বিয়ের রিসেপশনের কয়েকটা পিক সেন্ড করে দিয়েছি, যেগুলোতে তুমি বেশ হাসি খুশি ছিলে। বিশ্বাস করো, আর কোনো টেক্সট পাঠাইনি। খুব ভালো কাজ করেছেন, বিশ্বাস করুন। আমার অনেক উপকার করেছেন আপনি। এত উপকার এই ত্রিভুবনে আমায় কেউ করেনি। আপনার পা ধরে সালাম করতে মন চাচ্ছে। এই নাও। অব্র অবন্তীর কোলের উপর পা তুলে দিল। আপনি আসলে কি? কিছু না। অভদ্র? যাই হোক, কথায় কথায় এমন সতীন সতীন বলবেন না। আপনি কি মেয়ে মানুষ নাকি যে আপনার সতীন থাকবে? তাহলে শুভ্রর সাথে আমার কি সম্পর্ক? ভাইয়া বলবেন। হিসেব করে দেখেছি ও আপনার চেয়ে 3 বছরের বড়ই হবে। এনাফ ইজ এনাফ। ভাইয়া এসে গেছে আমার বউকে নিয়ে টানাটানি করবে আর আমি তাকে ভাইয়া বলে ডাকবো? শুভ্র তো তোমারও 5 বছরের বড়, তো তুমি নানা দাদা বলে ডাকলেই পারো। এখন রাখেন কেন? সতীন সতীন বলে খুব মজা নেওয়া হচ্ছিল, তাই না? যাই হোক, আমি লয়ারের সাথে কথা বলে রেখেছি। শীঘ্রই পেয়ে যাবে তুমি তোমার মুক্তি তথা ডিভোর্স। আমি চলে যাব তোমাদের চেয়ে বহু দূরে। বাহ, গেম ভালোই খেলতে পারেন। আমাদের নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে দিয়ে ডিভোর্স দিয়ে নিজে আগে ভাগে সরে যেতে চাইছেন। আমিও একটা কথা বলে রাখি, আমার আর শুভ্রর মাঝে সব কিছু ঠিক করে না দেওয়া পর্যন্ত আমিও আপনাকে ছাড়ছি না। মনে রাখবেন, এই ভাঙার খেলা উড়ে এসে জুড়ে বসে আপনিই শুরু করেছিলেন। এখন সবকিছু ওলট পালট করে দিয়ে আমাকে অতল সাগরে ফেলে দূর থেকে মজা দেখবেন, তা তো আমি হতে দেব না। যার শুরু আপনাকে দিয়ে তার শেষও আপনাকেই করতে হবে। হুট করে চলে যেতে চাইলে তো আর আমি যেতে দেব না। প্রত্যক্ষভাবে না হলেও এখন পরোক্ষভাবে তোমার দ্বিধা কাজ করে আমায় দূরে ঠেলতে। তাই দূরে যাবার কথা শুনে অযথাই শাসনের সুর, অযথা কিছু অকারণ ছুতো। মায়ে জড়িয়েছ নাকি ভালোবাসায়? যেদিন হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। অবন্তী কোনো উত্তর না দিয়ে শুধু তাকিয়ে রইল, কথাগুলো বলতে বলতে অব্রর চলে যাবার দিকে। অব্র সেই তখন থেকে বছর 4 এর ছোট্ট অর্থিকে বিছানায় নিয়ে খেলা করেই যাচ্ছে। অবন্তী পাশে বসে দেখছে ছোট বাচ্চাদের সাথে কত সহজেই মিশে যায় লোকটা। নিজেও বাচ্চাদের মতো আচরণ করছে, আর অর্থি অভ্য মামা বলে ফিক ফিক করে হেসে দিচ্ছে। কে বলবে এই লোকটার মাঝে এত জটিলতা? দরজায় নক করায় অবন্তী দরজা খুলে দিতে অর্ণি এসে ভাইয়ের গালে চট করে একটা থাপ্পড় দিয়ে অর্থিকে নিজের কোলে নিল। অবন্তী আহম্মকের মতো তাকিয়ে থাকলেও অব্র খুব স্বাভাবিকভাবে পকেট থেকে চকলেট বের করে অর্থির 2 হাতে দিয়ে 2 গালে 2টো চুমু দিল। আই বেয়াদব, আমি বাবার সাথে কাজের কথা বলতে ব্যস্ত ছিলাম আর তুই এই ফাঁকে আমার মেয়েটাকে চুরি করে এনেছিস। কি চাইটা কি তোর? আমার মেয়েটাকে খাবি এবার? আমি তো শুধু ওর থেকে একটু আদর করতে, তুই তো ওদের টাচই করতে দিস না আমাকে, তাই তোকে না বলে নিয়ে এসেছি রুমে। খেয়ে ফেলবো, এটা আবার কেমন কথা? খাওয়ার অভ্যেস তো আর কম নয় তোর। আমার বাচ্চাদের থেকে দূরে থাকবি বলে দিলাম। আমার উপর যে তোর রাগ আছে সেটা আমি ভালোভাবেই জানি। মায়ের ব্যাপারটা আমি প্রথম দেখেছি আর আমি সবাইকে বলে দিয়েছি, এটাই তোর রাগ তো? এখন সেই রাগে আমার মেয়েটাকে। আই অবন্তী, পাগলামো করে আবার অর্থের গলা টলা টিপে ধরেনি তো? সরি আপু, কিছু মনে করবেন না। আমি একটা কথা না বলে পারছি না। আপনার তিলকে তাল বানাতে খুব ভালো লাগে, তাই না? উনি আপনার মেয়েকে
গলা টিপে ধরবে আর আপনার মেয়ে এমন হ্যাঁ হ্যাঁ করে হাসবে? আপনার এই ছোট্ট মেয়েটার সাথে ওনার কি এমন শত্রুতা যে মেরে ফেলবে? সবকিছুতেই ওনার উপর জোর করে দোষ না দিলে কি হয় না আপনার, তাই না? সামান্য একটা ব্যাপার নিয়ে বাড়ি মাথায় তুলেছেন দেখছি। মামা হয়ে উনি কেন ভাগ্নিকে আদর করবে না? এতক্ষণ কত আদর করছিল, এই অধিকার আছে ওনার। আর মায়ের ব্যাপারটাও যে আপনি তিলকে তাল বানিয়েছেন তা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। বাবা, অবন্তী এই কদিনেই স্বামী নামে কিছু বলতেই ফসকা পড়ছে গায়ে। তুমি ওর কুকীর্তি সম্পর্কে জানো? এই কয়দিনে না আপু, এই কম মাসে। আর হ্যাঁ, ফসকা তো পড়বেই। আপনি ফসকা পড়ার মতো কথা বললে। হ্যাঁ, আমি ওনার কুকীর্তি সম্পর্কে জানি, আপনাকে আর নতুন করে সেসব শোনাতে হবে না। ঢাল ভালোই হয়েছ দেখছি। স্বামী স্ত্রী একে অপরের ঢাল স্বরূপ। উনি যেমন আমার ঢাল, তেমনি আমার প্রয়োজনে আমিও ওনার ঢাল। অব্র অর্ণির কথার কি জবাব দেবে? সে হাঁ হয়ে তাকিয়ে আছে তার বউয়ের দিকে। এটা কি শুভ্রর প্রেমিকা অবন্তী নাকি অব্রর আদর্শ বউ? তার প্রতি এত এত দরদ মেয়েটা পাচ্ছে কোথায়? অর্ণি তার জীবনে শুধু ক্ষতিই করে এসেছে, সবার সামনে তাকে ছোট করে এসেছে। আজ এই প্রথম তাকে ছোট করতে গিয়ে উপকার করে ফেলেছে। অর্ণিকে এই প্রথম অব্রের নিজের বোন বলে মনে হচ্ছে। অব্র খুশিতে বেড সাইডে রাখা চকলেটগুলো থেকে আরো কয়েকটা নিয়ে অর্থির হাতে ধরিয়ে দিল। অর্ণি সেগুলো কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল। খাবার টেবিলে রেণুখালা আর অবন্তী সবাইকে খাবার সার্ভ করে নিজেরাও খেতে বসলো। পাশে বুয়া এটা ওটা এগিয়ে দিচ্ছে। অর্ণিরা আজ রাত এখানেই থাকবে। অভ্রই বাবাকে দিয়ে বলিয়েছে থাকার কথা। ম্যাডাম, খাবার একবার নিতে হয় না, অল্প করে হলেও আরও একবার নেন। একবার নিলে স্বামী মরে যায়। অবন্তী জানে এসব কুসংস্কার ছাড়া কিছুই নয়। বুয়া গ্রামের মানুষ, তাই এসব মানে, তাই এসব বলছে। কিন্তু কি যেন মনে হলো অব্রর দিকে তাকিয়ে। সকালে বলা কবিতার দুটো লাইন মনে হয়ে সামান্য একটু আর একবার নিল। অবন্তী, এত আদর্শ বউ হতে হবে না বোন তোমার। আমার সোনার টুকরো ভাই এত সহজে মরবে না। তোমার হাজবেন্ডের যে কই মাছের প্রাণ তা আমার বোঝা হয়ে গেছে। অব্র এবারও কোনো উত্তর দিল না, চুপচাপ খাওয়াতে মনোযোগ দিল। সে এটাই চাইছিল, তাই বাবাকে দিয়ে অর্ণিকে রাতে থাকতে বলিয়েছিল। আর বাবাকে নিজের ব্যাপারে অর্ণিকে বলতে নিষেধ করেছিল, কেননা অব্র থাকতে বলেছে। শুনলে অর্ণি থাকতো না। বাবা তো ভেবেছিল তার ছেলের বোনের প্রতি ভালোবাসা বাড়ছে, কিন্তু অব্র জানতো অর্ণি থাকলেই ওকে আবার হেয় করবে। আর অবন্তীর এসব কথা শুনে তার প্রতি খারাপ লাগা হোক বা মায়া বা দরদ যাই হোক বেড়ে যাবে। কিন্তু এবার কথাটা অবন্তী ধরার আগে রেণুখালা ধরে বসলো। অর্ণি মা, তুমি কি করছো? বুঝলে অব্রের কই মাছের প্রাণ এতটা নিশ্চিত করে কারো আয়ুর ব্যাপারে কেউ বলতে পারে? ব্যাপারটা যে অব্রর খটকা লাগছে না তাও নয়। হঠাৎ অর্ণি এমন কথা কেন বলল? কই মাছের প্রাণ বোঝা হয়ে গেছে, কথাটার মানে কি? কবে আর কি করে বুঝলো ও? সে যাই হোক, এসব ব্যাপারে পরেও দেখা যাবে। এখন অবন্তী ছাড়া আর কোনো দিকে মাথা ঘামাতে চায় না সে। সত্যি তো আপু, আপনি কি করে বুঝলেন? আরে অবন্তী, তোমার আপুর এসব কথা বাদ দাও তো। ও কি বলে ও নিজেও জানে না। আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, তুমি রেঁধেছো? অর্ণির হাজবেন্ড মাহমুদ কথাটা কাটিয়ে নিল। না ভাইয়া, উনি আমাকে রাঁধতে দেয় না। পরদিন সন্ধ্যায় অব্র স্বভাব মতো ঘুমে। 8টা-9টার আগে উঠবে না। অর্ণিরা চলে গেছে। অবন্তী তাড়াহুড়ো করে নামাজ শেষ করে রেণুখালার কাছে চলে গেল। যেভাবেই হোক রেণুখালার ফোনটা নিতেই হবে আজ। অব্র এমনিতেই সব ঘেটে রেখেছে। শুভ্রর সাথে সরাসরি কথা না বললেই নয়। নামাজ শেষে রেণুখালাকে জানালো অনেকদিন রিলেটিভদের সাথে কথা হয় না, তাই সে কথা বলতে চায় ফোনে। কিন্তু অব্র তার হাতে ফোন দেয় না। রেণুখালা অবন্তীকে ফোন দিয়ে নিজের মতো কোরআন পড়তে লাগলেন। অবন্তী গার্ডেনের এক কোণে খুব সাবধানে বারবার এদিক সেদিক তাকাচ্ছে। দুবার ফোন দেওয়ার পরও শুভ্রর রিসিভ করার কোনো নামই নেই। বিরক্ত হয় তৃতীয়বার ফোন করতে। অবন্তী শুনতে পেল সে বহুদিনের চেনা কণ্ঠস্বর। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন? শুভ্র, আমি। অবন্তী, বিয়ের পরও কন্টাক্ট নাম্বার চেঞ্জ করেছো দেখছি। পিচ্চি বলে ডাকবে না? সেই অধিকার তো অন্য কাউকে দিয়ে দিয়েছ। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। বলো, কি ফেরার সময় কি গিফট নিয়ে যাব? নতুন কাপলদের কি গিফট দিলে তারা বেশি খুশি হয় সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তাই তুমি চেয়ে নাও।
শুভ্র দোহাই লাগে, চুপ করো। তুমি জানো না পুরো ব্যাপারটা, আমি বলছি শোনো। কি শোনার আছে আমার? কিচ্ছু শোনার নেই। বিয়ের ছবিগুলোর মতো হানিমুনের ছবিগুলোও একটু কষ্ট করে সেন্ড করে দিও। চুপ, আর একটা বাজে কথা বলবে না তুমি। আমি তো কথা বলতে চাচ্ছি না তোমার সাথে, তুমি নিজেই ফোন করেছ। তুমি সেদিন বেহের মতো এভাবে ছবিগুলো না পাঠিয়ে আমাকে ছোট্ট একটা টেক্সট করে দিলেও তো পারতে অবন্তী, যে আমার তোমাকে আর ভালো লাগে না, আমার চেয়ে বেটার কাউকে পেয়ে গিয়েছো তুমি। গত 4 বছরের সম্পর্কটা পরিণত পেতে আর মাত্র 4 মাস সময় তুমি আমাকে দিলে না। বিশ্বাস করো, এইসব অভ্র করেছে। আমি তোমার পুরো ব্যাপারটা লিখে। অভ্রকে? ও আচ্ছা, শুভ্রর বিকল্প অভ্র। আচ্ছা, বিকল্প নাকি প্রতিস্থাপক? কিছুই না, শোনো তো আমার পুরো কথাটা। একদম নেকা কান্নার নাটক করে ইনোসেন্ট সাজবে না, বলে দিলাম। বিশ্বাস করো, আমি লোকটাকে চিনিও না। কোত্থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না। আমি নিরুপায় ছিলাম, না পেরেছি তোমার সাথে যোগাযোগ করতে, না অন্য কোনো ফ্রেন্ডের সাথে। পালাতেও চেয়েছিলাম, বিশ্বাস করো আমি পারিনি। এখন আমাকে এসব শোনাচ্ছ কেন? বেশ সুখেই তো আছো বলে মনে হয়, ছবি দেখে তেমনই লাগছিল। আমার দূরে থাকা সহযোগিতা তোমার বরাবরই অপছন্দ ছিল। এখন নিশ্চয়ই এমন কাউকে পেয়েছো যে সবসময় তোমার সাথেই থাকে। বেশ ভালো ফ্যামিলিও মনে হলো। আমি তো এতিম, চাল চুলো নেই। আমি আর তোমাকে কি দিয়ে পড়াতাম বলো? নিজেকে তো ঠিক মতো দিতে পারতাম না, অন্য কিছু তো অনেক দূরের ব্যাপার। এখন নিশ্চয়ই বাড়ি গাড়ি আর টাকা বিছানায় শুয়ে থাকো। শুভ্র, তুমি তো এমন ছিলে না। আমাদের মাঝে একটা একমাত্র সম্বল ছিল বিশ্বাস, অথচ তুমি আজ বিশ্বাসই করতে চাইছো না আমায়। বিশ্বাসের কথা তোমার মুখে মানায় না অবন্তী। আমি নিজেও তোমাকে দিনের পর দিন বিশ্বাস করে এসেছি। এত দূরত্ব থাকা সত্ত্বেও শুধুমাত্র বিশ্বাসের উপর টিকিয়ে রেখেছিলাম সম্পর্কটা, অথচ তুমি আমার বিশ্বাসের এই মূল্য দিলে? তুমি অন্তত স্বার্থপর এবং লোভী একটা মেয়ে। অবন্তী কিছু বলতে চেয়েও পারে না। কথাগুলোর উত্তর ভেতর থেকে কান্না যেন আটকে ধরে। শুভ্র বলতেই থাকে, আমি ছোটবেলা থেকে নিজের আপন বলতে কাউকে পাইনি। জন্মের আগে বাবা মারা গেল, জন্মের পর মায়ের আবার বিয়ে, অতঃপর আমি দাদির কাছে। সেই দাদিও কয়েক বছর পর চলে গেল। তারপর থেকে ফুপুদের বাড়ি লাঠি ঝাঁটা খেয়ে বড় হয়েছি। আমার এই অপ্রাপ্তির জীবনের প্রাপ্তি হিসেবে শুধু তোমাকে চেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো পেয়ে গেছি আমার প্রাপ্তি, হয়তো পেয়েছি আমার আপনজন। কিন্তু সেই তুমি আমার কথা একটা বারও ভাবলে না, তাই না? ভাববেই বা কি করে? অব্রত শুভ্র চেয়ে সব দিক দিয়ে ওপরে, তাই না? শুভ্র, উনি আমায় ডিভোর্স দিতে চেয়েছে। তুমি চলে আসলেই আমরা। বাহ, দারুণ একটা কথা শোনালে তো। আসলে তোমরা মেয়ে মানুষ জাতটাই খারাপ। আমার মাও এমন ছিল। বাবা মারা যাওয়ার পর আমার কথা না ভেবেই বিয়ে করে নিল গ্রামের বড়লোক বুড়োকে। তারপর যাই হোক, আবার তুমিও তো অনেকটা একাই রাস্তায় হাঁটছো দেখছি। প্রথমে আমাকে কমেন্ট করলে, তারপর আর তর সইল না, বিয়ে করে নিল বড়লোক কাউকে। অতঃপর সে স্বামী ছেড়ে দেবে বলে আবার আমার কাছে আসতে মন চাচ্ছে। ব্যাপারটা এমন নয় শুভ্র, আমি বুঝতে পারছি তোমার এসব হঠাৎ করে শুনে বা দেখে মাথা ঠিক নেই, তাই তো নিজেও কান্নাকাটি শুরু করেছো। তুমি তুমি মাথা ঠান্ডা করো, আমি বলছি তো, পুরোটা বলবো তোমায়। আমার এখন এসব কিছু শুনতে ভালো লাগছে না, বিশ্বাস করো। দয়া করি অনেক সুখে থাকো। আমাকে মানাতে এত এত মিথ্যা না হয় কষ্ট করে নাই বললে। কথাটা বলেই শুভ্র ফোন কেটে দিল। অবন্তী কাঁদতে কাঁদতে পেছনে ফিরতে সজোরে ধাক্কা খেলো অভ্রর বুকের সাথে। আশ্চর্য, মানুষটা তো ঘুমোচ্ছিল, কখন থেকে পেছনে এসে দাঁড়িয়ে আছে কে জানে। অভ্র ভুরু নাচিয়ে মুচকি হাসি দিয়ে পাজা কোলে করে নিল অবন্তীকে। এভাবে ভূত দেখার মতো চমকে উঠলে কেন? আমি কি ভূত? আপনি ভূত না হলেও অদ্ভুত। অভ্র অবন্তীকে পাজা কোলে করে রুমে নিয়ে গেল। বিছানায় বসিয়ে দিয়ে ওর বরাবর হাঁটু গেড়ে মেঝেতে বসলো। আমাকে একটু শান্তি মতো ঘুমাতেও দেবে না তুমি, তাই না? আপনি কি করে বুঝলেন আমি কারোর সাথে কথা বলছিলাম? আপনি তো ঘুমোচ্ছিলেন। কারোর সাথে নাকি শুভ্রর সাথে? হ্যাঁ, শুভ্রর সাথে।
ভালো লাগলে এভাবে রোজ রোজ লুকিয়ে লুকিয়ে পরকিয়া করতে? শুদ্ধ বাংলা ভাষায় তো এটাকে পরকিয়াই বলে, তাই না? চুপ। আর একটা বাজে কথা বলবেন না। আমাদের মধ্যেকার বিশ্বাসটুকু আপনি এভাবে না ভাঙলেও পারতেন। আপনি চাইলে সহজভাবেও বিষয়টা সমাধান করা যেত। অর্ণি আপু ঠিকই বলে, আপনার মন আর মস্তিষ্কের ভেতর জটিলতার কুটিলতা ছাড়া কিচ্ছু নেই। খুব তো অহংকার করতে আমাদের মাঝে বিশ্বাস আছে, আমাদের সম্পর্কটা বিশ্বাসের। এখন কই গেল সে বিশ্বাস? তোমার নানার বাড়ি নাকি শুভ্রর ফুফুর বাড়ি? এই পৃথিবীতে বিশ্বাসের মতো ঠুনকো জিনিস আর নেই অবন্তী। হ্যাঁ, আপনার কাছে তো তাই মনে হবে। সারা জীবন আপনার নিজের আপনজনদের থেকে অবিশ্বাস পেয়ে এসেছেন কিনা আপনি, এখন অন্যদের বিশ্বাস অবিশ্বাস নিয়ে খেলতে শুরু করেছেন। এসবে মজা খোঁজেন আপনি, তাই না? আপনার মতো জঘন্য লোক আর দুটো দেখিনি আমি। আর আপনার এই ভ্রু নাচিয়ে ঠোঁট পাকানো হাসি না আমার একদমই পছন্দ হয় না। থামুন আপনি। কেন, হাসির ফাঁদে পড়ো বুঝি? নাকি এটা বলতে চাইছো যে এই হাসি বাদে আমার অন্য কিছু, সবকিছু তোমার ভালো লাগে? সবকিছু একটা লিমিট আছে অভ্র। আমার জীবনটা একদম অতিষ্ঠ করে তুলেছেন আপনি। খুব মজা, তাই না? অন্যের লাইফে ইন্টারফেয়ার করে তার লাইফ নিজের আঙুলের ডগায় নিয়ে ঘোরানো। আর সব সময় ছায়ার মতো কেন ঘুরঘুর করেন আমার পেছনে? অবন্তী আবার সজোরে ধমক দিয়ে বলতে থাকে। আবার মুচকি মুচকি হাসছেন। কি সমস্যাটা কি আপনার? বলেছি না হাসবেন না। খুব খুশি লাগছে আপনার, তাই না, আমায় শুভ্র অবিশ্বাস করেছে বলে? খুব। কথা শেষ করার সাথে সাথে অভ্র বুঝতে পারল তার ডান গালে বেশ জোরে একটা থাপ্পড় পড়েছে। কানেও পো পো আওয়াজ করছে, কান তালি লেগে গেছে। কান বা গালে হাত দেওয়ার সুযোগও অবন্তী তাকে দিচ্ছে না। আরও বেশ কটা থাপ্পড় দিল। থাপ্পড়, কিল, ঘুষি, খামচে, এমনকি মাথার কটা চুলও ছিঁড়ে নিয়েছে অবন্তী। অভ্র হাঁটু গেড়ে ঠায় বসে আছে। শাড়ির আঁচল ঠিক করো। হঠাৎ অভ্রর ধমক শুনে অবন্তী বেশ বিব্রত অবস্থায় পড়ল। সত্যিই তো, অভ্রকে এভাবে এলোপাতাড়ি মারতে মারতে সামনে আঁচলের এক পাশ কখন যে বেশ নিচে নেমে গেছে খেয়ালই করেনি। আঁচল উঠিয়ে ঠিক করতে করতে বিছানায় আবার বসে পড়ল। লজ্জায় আর কোনো কথা বেরোচ্ছে না মেয়েটার মুখ দিয়ে। অভ্র উঠে গিয়ে ফার্স্ট এড বক্সের থেকে স্যাভলন আর তুলো বের করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় দেখে নিজের ছিলে যাওয়া জায়গাগুলোতে স্যাভলন লাগিয়ে নিল। মেয়েটার নখে ধার আছে বলতে হবে। ডান চোখে ভুরুর নিচে সামান্য কেটে গেছে। আর তাছাড়া গলা, ঘাড় আর কলার বোনের খামচে যা ইচ্ছে তাই করে দিয়েছে। সাদা চামড়ার নিচে যে রক্ত জমাট বেঁধেছে বেশ খানিক দূর থেকেও তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাতে খাবার খেতে অভ্র অফ শোল্ডার টি শার্ট পরে নিচে নামলো। অভ্রকে অবন্তী বেশিরভাগ সময় কলারওয়ালা শার্টই পরতে দেখেছে। আজ আবার কি হলো কে জানে। এদিকে খামচির দাগগুলো এতক্ষণে আরো স্পষ্ট কালচে হয়ে উঠেছে। খেতে খেতে অভ্র বারবার ঘাড়ে গলায় হাত দিচ্ছে। বোয়াদের দিকে তাকিয়ে অবন্তীর আর ব্যাপারটা বুঝতে বাকি রইল না। দুটো বোয়া বারবার খাবার দিতে আসছে আর অভ্রর ঘাড়ের দিকে আর অবন্তীর নখের দিকে তাকে মিটমিট করে হাসছে। আশ্চর্য, এই ছেলেটা এত বেহায়া কেন? অভ্র এসবের অন্য কিছুর মিন করতে চাইছে আর ইচ্ছে করে বারবার ঘাড়ে হাত দিয়ে সবাইকে দেখাতে চাইছে। এসব ভেবে অবন্তীর আগে কটমট করছে। এই ছেলের সাথে কোনো দিক দিয়ে কোনো কিছুতেই পেরে উঠছে না সে। এদিকে ব্যাপারটা যে পাশে বসা রেনু খালার যে চোখ এড়িয়েছে তা নয়। বাবা খাবার খেয়ে চলে যাবার পর রেনু খালা মুচকি হেসে অবন্তীর কানে ফিসফিসিয়ে বলল, অবন্তী, নখগুলো একটু বেশি ছোট রাখলেই তো পারো। হ্যাঁ খালা, ওকে একটা নেইল কাটার দিও তো। আমার এত সুন্দর স্কিনটা শেষ করে দিয়েছে আজ। যদিও লাভ সাইন, কিন্তু তবুও আমারও তো লোকজনের মধ্যে চলতে হয়। অভ্র অবন্তীর দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে চোখ টিপ দিয়ে চলে গেল। এ তো দেখি কানে কানেও কথা শুনতে পায়। অবন্তী অবাক হয়ে তাকিয়ে থাকে। পুরো ঘোল খাইয়ে দিচ্ছে সবাইকে এ ছেলে। এদিকে রেনু খালা বলতেই থাকে, অনেক দিনই তো হলো মা, এবার নাতি নাতনির মুখ না দেখলে কি ছাড়ছি না। আমার ছোট্ট অবরনীলের কোলে আরো একটা ছোট্ট জুনিয়র অবরনীল দেখতে চাই। এবার অবরনীলা হলেও চলবে। কতদিন আর ওর থেকে চুরি করে আদর করবে আমার ছেলেটা? এই খালা থামুন তো। ছোট অভ্রনীল, তাই না? উনি ছোট? এত জুনিয়র অভ্রনীলকে দেখার শখ হলে ওনাকে ডাইপার আর মুখে ফিডার দিয়ে বসিয়ে রাখুন। অবন্তী কথাগুলো বলে গজগজ করে যেতে যেতে আবার কি যেন মনে হয়ে ফিরে এলো। খালা, আমার মাথা ঠিক ছিল না। সরি, কিছু মনে করবেন না আমার কথাগুলোর জন্য।
আমার কিছু ভালো লাগছে না খালা। একমাত্র আপনার কথা তো উনি শুনে ওনাকে একটু বোঝাবেন। কি বোঝাবো? আর তুমি এমন কাঁদছই বা কেন মা? কি হয়েছে? সবকিছু তো ঠিকই ঠাকই চলছে। কিছু ঠিকঠাক চলছে না, কোনোদিনও চলেও নি। উনি আপনি ওনাকে অন্তত এইটুকু বোঝান, সবকিছুতে মজা খুঁজে নেওয়া আর সবকিছুকে খেলা মনে করা উচিত না। উনি নিজে যেগুলো পাননি সেগুলো অন্যদের মাঝে দেখতে পছন্দ করেন না, এটাই ওনার সবচেয়ে বড় রোগ। মা তুমি ভুল বুঝছো, অব্রনীল এমন না। তাহলে উনি কেন আমার সাথে এমন করেন? আমি সত্যিই জানি না তোমার সাথে কি করে আর কেউ কেনই করে। যাই হোক, নিজের মধ্যে নিজেই বোঝাপড়া করে নাও মা। নিজের স্বামী, নিজের সংসার, এসব কবে আপন করে নেবে? এসবের হাল তো তোমাকেই ধরতে হবে। আর ওকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। সারা জীবন থাকতে হবে একসাথে। নিজেরা নিজেরা না বুঝলে কি করে হবে? অবন্তী কোনো উত্তর না দিয়ে রুমে চলে যায়।